সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত জাহান। চলছে শীতকাল এবং প্রচণ্ড শীতে ছেয়ে গেছে পুরো দেশ। এই শীতকালের কিছু কমন রোগের মধ্যে রয়েছে ঠান্ডা, জ্বর, কাশি, এছাড়াও রয়েছে হাঁপানি বা অ্যাজমা। তাই তো আজকে আমাদের মাঝে শীতকালীন রোগ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বক্ষব্যাধি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর কৃষ্ণচন্দ্র গাঙ্গুলী, যিনি বর্তমানে বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হসপিটালের রেসপিরেটরি মেডিসিন ইউনিটের অধ্যাপক এবং ইউনিট প্রধান হিসেবে নিয়োজিত আছেন। চলুন দর্শক মণ্ডলী, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন স্যার? ভালো আছি। চলছে শীতকাল, সমস্ত রোগ এই শীতকালেই সবার শুরু হয়। এই শীতকালে সবচেয়ে বেশি কী ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসছে? ধন্যবাদ আপনাকে। শীতকালীন অনেকগুলি সমস্যার ভিতরে এই শ্বাসতন্ত্রের সমস্যা একটি গুরুত্বপূর্ণ, অন্যতম। এবং প্রথমেই যদি আমরা বলি, যে সমস্ত অ্যাজমা বা সিওপিডি রোগী আছে যাদের শ্বাসকাশ পূর্বেই কম বেশি ছিল, এই শীতের প্রকোপে কিন্তু সেই শ্বাসকাশিটা বেড়ে যায়। এছাড়া যেটা হয় সেটা হয় এই সময়ে সর্দি, হাঁচি, নাক ঝরা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ থাকা, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, ট্র্যাকিয়াইটিস ইত্যাদি, নিউমোনিয়া ইত্যাদি। এবং শিশু এবং বৃদ্ধ, এই দুইটি গ্রুপ কিন্তু বেশি ভালনারেবল, কারণ তাদের ইমিউনিটি অনেকটাই কম থাকে প্রাপ্তবয়স্কদের তুলনায়। তাদেরই কিন্তু সমস্যাগুলো আরও বেশি হয়। এবং এর সাথে আরও কতগুলো আছে, যেমন শীত মৌসুমটি আমাদের দেশে অত্যন্ত শুষ্ক। এ সময় বৃষ্টিপাত হয় না, ফলে ধুলাবালি অনেক বেশি থাকে, আর্দ্রতা কম থাকে। এই সময়ে চোখ সরাসরি বায়ুমণ্ডলের সাথে তার সংস্রব, চোখ ওঠা, চোখ চুলকানি, চোখের অ্যালার্জি, এগুলোও কিন্তু বেড়ে যায়। আবার এই ধুলোবালি কিছুটা কিন্তু মানুষের মুখেও প্রবেশ করে, ফলে দেখা যায় যে পেটের পীড়াও বেড়ে যেতে পারে, ডায়রিয়া, বিশেষ করে শিশুদের ডায়রিয়া, সেগুলো গ্যাস্ট্রোএন্টারাইটিস, সেগুলো বেড়ে যেতে পারে, সেগুলোও হয়। আমরা তো জানি শীতকালে জ্বর ঠান্ডার প্রকোপটা বেশি হয়, এবং আপনি বললেন অ্যাজমা বা হাঁপানির সমস্যাটা হয়ে থাকে বেশি। আসলে শীতকালে কেন বাড়ে? হ্যাঁ, শীতকালে বাড়ার কতগুলো কারণ। জ্বর তো কোনো নির্দিষ্ট একটি রোগ নয়, জ্বর একটি রোগের লক্ষণ। অর্থাৎ যে কোনো ধরনের সংক্রমণ হলে পরে তখনই জ্বর হতে পারে। অন্য আরও অনেক কারণ আছে জ্বরের, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইনফেকশন হচ্ছে জ্বরের একটি কারণ। এখন আমি যেগুলো বললাম, যে এই সময়ে মানুষের যে টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, কিংবা শ্বাসতন্ত্রের অন্যান্য অংশে, ফুসফুসের ভিতরে অন্য কোথাও কোনো ইনফেকশন যখন হয়, তখনই মানুষের জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দেয়। এবং শীতকালে এই রোগ জীবাণুগুলির আক্রমণের হার অনেকটাই বেড়ে যায়, কারণ ওদেরও তো জীবনের জন্য তাদের একটি অপটিমাম টেম্পারেচারের প্রয়োজন হয়, এবং একটু ঠান্ডা এনভায়রনমেন্ট ওদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক। তাদের এই সময় ইনফ্লুয়েঞ্জার প্রকোপটা বেড়ে যেতে পারে, এই সময়ে যে নিউমোকক্কাস দ্বারা যে নিউমোনিয়া হয় সেগুলো বেড়ে যেতে পারে। অতএব শীতকালটা আমাদের দেশে সত্যিকার অর্থেই রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাওয়ার একটি সময়, খুবই সেন্সিটিভ একটি সময়। আপনি বলছিলেন সিওপিডি এবং হাঁপানি নিয়ে। আসলে সিওপিডি এবং হাঁপানি এই দুটোর মধ্যে পার্থক্য বা এই দুটো সম্পর্কে যদি কিছু বলতেন। অত্যন্ত সুন্দর প্রশ্ন। হাঁপানি এবং সিওপিডি দুটি কিন্তু ভিন্ন ভিন্ন রোগ। দুটোতেই শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু দুটি রোগের আমরা বলি প্যাথোজেনেসিস, সৃষ্টির যে রহস্য, যেভাবে এই দুটি রোগ হয় সেটি কিন্তু প্রক্রিয়াটা কিন্তু এক নয়। অ্যাজমা বা হাঁপানি রোগটি হচ্ছে মূলত একটি অ্যালার্জিক ডিসঅর্ডার। যাদের অ্যালার্জি আছে, কিংবা যাদের বংশে কারো অ্যালার্জিক রোগ কখনো ছিল, তাদের সাধারণত 80% ক্ষেত্রে তাদেরই দেখা যায় অ্যাজমা হয়। বাকি 20% ক্ষেত্রে নন অ্যালার্জিক মানুষেরও অ্যাজমা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটা অ্যালার্জির ইতিহাস বংশে থাকে, তাদেরই অ্যাজমা হয়। কিন্তু সিওপিডি
রোগ হিসাবে অ্যাজমার চেয়েও অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ এবং এটি মানব সৃষ্ট বলা চলে। শতকরা 85% ক্ষেত্রেই সিওপিডি তৈরি হয় ধূমপানের কারণে। বাকি যে 15% সেটি হয় এই যে বায়ু দূষণ এবং সেই দূষিত এনভায়রনমেন্টে বায়ুমণ্ডলে যখন কেউ কাজ করে দীর্ঘদিন তার শ্বাসতন্ত্রে যখন এই যে ধুলি বালি ধোঁয়া ইত্যাদি প্রবেশ করে এবং আমাদের মায়েরা যারা গ্রামে গঞ্জে অনেকে খড়কুটা দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করে বছরের পর বছর, সেই যে ধোঁয়া এবং ধুলা যে তাদের ভিতরে প্রবেশ করে বায়োগ্যাস বলি, সেটার কারণে এসব কারণে হয়তো বাকি 15%। তাহলে আমরা এটাকে বলি যে এটা মানব সৃষ্ট একটি রোগ এবং এর সবটাই প্রিভেন্ট করা সম্ভব, ধূমপান বন্ধ করা সম্ভব এবং এই যে এনভায়রনমেন্টাল যে পলিউশন যেটা বললাম সেটাও নিয়ন্ত্রণ করা সম্ভব, 100% না হলেও অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সেক্ষেত্রে সিওপিডি হচ্ছে মানব সৃষ্ট রোগ, কিন্তু বিপদ হচ্ছে মৃত্যুর হার অ্যাজমার তুলনায় সিওপিডিতে বহু গুণে বেশি। অ্যাজমা কথাটাই হচ্ছে যে এটা একটা রিভার্সিবল ডিজিজ, অর্থাৎ শ্বাসনালীটি সাময়িকভাবে সংকুচিত হয়, ওষুধ পেলে শ্বাসনালীটি আবার তার পূর্বের জায়গায় ফিরে যায়। কিন্তু সিওপিডি ইররিভার্সিবল একটি ড্যামেজ, অর্থাৎ যা ঘটে সেটা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে না এবং এটা গ্র্যাজুয়ালি একটা প্রোগ্রেসিভ ডিজিজ, ক্রমান্বয়ে কিন্তু সে খারাপের দিকেই যায়। অ্যাজমার একটা রোগীকে যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে গ্র্যাজুয়ালি তার উন্নতি হতে থাকে, এমন একটা সময় আসে যখন সে ওষুধ ছাড়াও দেখা যায় ভালোই আছে। হয়তো বছরের কোনো একটা সিজনাল সময়ে বা কোনো সময় একটা ইনফেকশন হলে তখন একটু ওষুধ লাগে, সারা বছরই হয়তো তার ওষুধ লাগে না। কিন্তু সিওপিডির ব্যক্তিকে ওষুধ ছাড়া তার ডিটেরিয়েশন বন্ধ করা যায় না, এটা একটা। ইভেন ওষুধ দিয়েও অনেকের যে সিমটম, তার যে কাশি, তার যে শ্বাসকষ্ট, সেটা নিয়ন্ত্রণে রাখা যায় না, এমন অবস্থা হয় এবং আলটিমেটলি এটি তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এবং বিশ্বে যত মানুষ মারা যায় তার চতুর্থ কারণ হচ্ছে সিওপিডি। সেক্ষেত্রে স্যার এই মরণভেদী সিওপিডি রোগ, এটা সম্পর্কে একটা মানুষ কিভাবে জানবে যে আমি এই ধরনের রোগের মধ্যে দিয়ে যাচ্ছি বা কখন সে কোনো ডক্টরকে কনসাল্ট করবে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে কথা বলেছি এই কথার ভিতর থেকেও মানুষের আমার উদ্দেশ্য কিন্তু সেই অ্যাওয়ারনেস বিল্ড আপ, সেই সচেতনতা বৃদ্ধি করা। মানুষকে সেটি জানতে হবে যে সিওপিডি অ্যাজমার মতো নয়, এতে মৃত্যু হার অনেক বেশি। আমি প্রথমেই বললাম যে এটি চতুর্থ মৃত্যুর কারণ এখন এবং এটার প্রেডিকশন দেয়া আছে যে আগামী 2020-এর পরে এটি তৃতীয় স্থানে চলে যাবে, অর্থাৎ আরও একটি গ্রুপকে সে উপরে উঠে যাবে, মৃত্যুর হার বেড়ে যাবে এবং প্রতি বছর বিশ্বে 30 লক্ষ মানুষ মারা যায় এই সিওপিডির কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে রোগী কিভাবে বুঝবে? প্রথম কথা, এটা তৈরি হচ্ছে 85% ক্ষেত্রে ধূমপানের কারণে, বাকি 15% হচ্ছে ধুলাবালিতে কাজ করার মাধ্যমে। অর্থাৎ এটা তো তাকে বুঝতে হবে যে যিনি এই ধূমপান করছেন দীর্ঘদিন, তার ভিতরে এই চিন্তাটি আসা উচিত যে আমার কিন্তু সিওপিডি হতে পারে। অতএব তার যখন ন্যূনতম উপসর্গ হয়, যখন একটু কাশি হয়, হয়তো ধূমপানের সময়েই তার কাশি হয় এবং তারা স্বীকারও করে যে সিগারেট খাওয়ার সময়ে একটু কাশি হয়, তারা এটাকে গুরুত্ব দেন না। কিন্তু বিষয়টা না, তখনই তাকে বুঝতে হবে যে দীর্ঘদিন সিগারেট ধূমপান করার কারণে তার এই যে কাশি এখন হচ্ছে, হয়তো সেটা সিওপিডি হতে পারে। তখন যদি তিনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নেন, নিশ্চয়ই একজন ভালো চিকিৎসক তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলবেন যে সেইটি সত্যিই সিওপিডির দিকেই যাচ্ছে না অন্য কোনো কারণে তার কাশি হচ্ছে। শ্বাসকষ্ট কিন্তু একটু পরে হবে, প্রথম যে ম্যানিফেস্টেশনটা সেটা সাধারণত কাশি নিয়েই আসে এবং যদি ইনফেকশন হয় কখনো তাহলে হয়তো সেই মাঝে মাঝে একটু জ্বর হতে পারে এবং সেখানে হলদে কফ বের হতে পারে। সিওপিডি কি নিরাময়যোগ্য? না, সিওপিডি নিরাময়যোগ্য নয়। এটি গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ডিজিজ, ক্রমান্বয়ে খারাপ থেকে খারাপতর হতে থাকে। এটি ইনকিউরেবল, সেরে যাওয়ার সম্ভাবনা মোটেও নেই। তাহলে চিকিৎসক কি করেন? চিকিৎসক করেন এই যে ডিক্লাইনিং, যেটা ধীরে ধীরে যে খারাপ হচ্ছে,
সেই খারাপ হওয়াটাকে রোধ করে। কিছুটা কমিয়ে দেয়, যাতে ডিটারিয়েশনটা অত বেশি না হয়, একটু কমাতে পারেন। এতে করে তার আয়ুটা বৃদ্ধি হয়। তা নাহলে ওই হারে চলতে থাকলে হয়তো লোকটি খুব বেশি দিন বেঁচে থাকতে পারতেন না। যেহেতু চিকিৎসা করলে পরে এটাকে একটু হল্ট করা যায় প্রোগ্রেশনটা, সেজন্য তার আয়ুটা প্রলঙ্গেশন হয়, একটু দীর্ঘায়িত হয়। কিন্তু এটিকে সম্পূর্ণ নিরাময় করা যাবে না। আমি আরেকটি কথা বলি যে এই সিওপিডির একটা বড় কমপ্লিকেশন হচ্ছে, আমরা বলি কর পালমোনালি বলি, অর্থাৎ এটি মূলত কার্ডিয়াক ফেলিওর, হার্ট ফেলিওর। এই হার্ট ফেলিওরটা হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওর, অর্থাৎ তখন শরীরে পানি এসে যায়, পেটে পানি এসে যায়, পা ফুলে যায়, শ্বাসকষ্ট তো বাড়তেই থাকে। হ্যাঁ, তখন এটি আরেকটি ভয়ঙ্কর একটা কমপ্লিকেশন তৈরি হয় সিওপিডিতে, যেটার কারণে এই দুটি মিলিয়ে তার ফুসফুসের রোগ প্লাস সেকেন্ডারিলি ফুসফুসের রোগের কারণে হার্ট ফেলিওর, এই দুটি কারণে মিলিয়ে দেখা যায় তার পরিণতি খারাপ হতে থাকে। আপনি বলছিলেন অ্যাজমা নিয়ে বা হাঁপানি নিয়ে, বলছিলেন যে এটি জিনগত বা বংশগত রোগ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে কোনো অ্যালার্জি প্রবলেম বা কোনো হাঁপানির সমস্যা থাকে না, কিন্তু সেই ফ্যামিলির কোনো সন্তানের হাঁপানির সমস্যা বা অ্যাজমার সমস্যা তৈরি হলো, সেই ক্ষেত্রে এইটা নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটি তো আমি বলেছি যে শতকরা 80% ক্ষেত্রেই অ্যালার্জি থাকে। জি, বংশের কারো না কারো অ্যালার্জি থাকে। এখন 20% ক্ষেত্রে হয়তো অ্যালার্জি নাও থাকতে পারে, এটি একটি বিষয় হতে পারে, সেটার ভিন্ন মেকানিজম আছে। এখন এই যে 80% ক্ষেত্রে অ্যালার্জি থাকে, সেটি শ্বাসকষ্ট আকারে বা অ্যাজমা আকারে নাও থাকতে পারে। আচ্ছা, অর্থাৎ বুঝতে হবে যে তার বাবা, চাচা, মামা, খালা, এই ধরনের রক্তের সম্পর্ক, কিংবা দাদা, দাদি, নানা, নানি ইত্যাদি মাতৃকুল এবং পিতৃকুলের যাদের সাথে তার রক্তের সংস্রব আছে, যাদের রক্ত তার শরীরে আসতে পারে, এদের কারো কোনো ধরনের অ্যালার্জিক ডিসঅর্ডার ছিল কিনা। সেটি অ্যাজমা নাও হতে পারে, হতে পারে অ্যালার্জিক রাইনাইটিস, নাক ঝরতো, পানি পড়তো, নাক বন্ধ থাকতো, হাসি হতো বেশি বেশি, কিংবা হতে পারে কোনো খাবারের পরে শরীর চুলকাতো, সেটাও অ্যালার্জি, স্কিন অ্যালার্জি। রাইট, হতে পারে কোনো কারো একটা এক্সিমা ছিল বংশের, কারো হতে পারে কারো শুধু চোখ ডলতে হতো, চোখ লাল হয়ে যেত ধুলাবালিতে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অতএব আমাদের বুঝতে হবে যে ওই অ্যালার্জিটি বংশে কারো ছিল কিনা। এবং এটি তো বাস্তব সত্যি কথা, আমাকে জিজ্ঞেস করলেও বোধহয় আমি আমার পুরো তথ্য দিতে পারবো না। পিতৃপুরুষের এবং মাতৃকুলের প্রত্যেকের তথ্য নিশ্চয়ই আমাদের কারো ওইভাবে জানা থাকে না। এই কারণেই হয়তো অনেক সময় বলা হয় যে না, আমার বংশে তো কারো নাই, আমার কেন হলো। অনেকে আসলে বুঝে না, ইভেন আমিও জানতাম না যে স্কিনে অ্যালার্জিটাও এটার মধ্যে ধরা হবে। আচ্ছা, সেক্ষেত্রে যখন ধরা পড়ে কারো অ্যাজমা আছে এবং আপনারা যখন ট্রিটমেন্টের ব্যাপারে আসেন, সেক্ষেত্রে আপনারা সবসময় দেখেছি ইনহেলার সাজেস্ট করেন। আসলে ইনহেলার না মেডিসিন, কোনটা বেশি ইফেক্টিভ? ধন্যবাদ, এটি অত্যন্ত আকর্ষণীয় একটি প্রশ্ন। ইনহেলার ও মেডিসিন, অবশ্যই মেডিসিন। তো প্রশ্ন হচ্ছে যে মেডিসিন বলতে যে আমরা ক্লাসিক্যালি বুঝি ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন ইত্যাদি, এগুলোকে বুঝে থাকি। এটি একটি নতুন ধরন, ওয়ে অফ গিভিং দি ড্রাগ। আমরা ওষুধটি কিভাবে দিব তার একটি পদ্ধতি হচ্ছে এই ইনহেলার। এখন প্রশ্ন হচ্ছে যে ইনহেলারটি আগে দিব না ওই ট্যাবলেট ক্যাপসুল আগে খাবে, সেটা নয়। বিষয় হচ্ছে আমাদের বুঝতে হবে যে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করতে হবে। তো এখন শ্বাসতন্ত্রের যে রোগগুলো হচ্ছে, সেটা শ্বাসনালীর ভিতরেই হোক কিংবা লাঙের ফুসফুসের ভিতরেই হোক, সেখানে সরাসরি যদি আমি কোনো ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে সবচেয়ে সুবিধাজনক হবে। ইনহেলার একটি অ্যারোজল, আমি দেখাতেও পারি আপনি। এটা তো এইরকম একটি জিনিস, এখানে এই চাপ দিলে যে গ্যাসটি বের হলো, অ্যারোজলটি বের হলো, সেটি হচ্ছে ওষুধ। তো এতে কিন্তু ওষুধের পরিমাণ খুবই কম। আমরা যে হিসাবটা করি সেখানে মাইক্রোগ্রাম, কিন্তু আমরা একটা ট্যাবলেট, ধরেন সালবুটামল একটা ট্যাবলেট যদি ব্যবহার করি কোনো রোগীকে, সেটাতে থাকবে 4 মিলিগ্রাম, অর্থাৎ 4000 মাইক্রোগ্রাম। আর এটার ভিতরে আছে প্রতি চাপে 100 মাইক্রোগ্রাম।
অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। আপনি যদি 2 চাপ একবারে দেন তাহলে আসবে 20 ভাগের 1 ভাগ। এটি আবার ভিতরে নেবার পরে শ্বাস ছেড়ে দিলে পরে আবার 90% ওয়াস্টেজ হয়ে যায়। এক্ষেত্রে বলবো তাহলে ব্যবহারটাই হলো কিন্তু 10%, তার মানে 200 ভাগের 1 ভাগ। অর্থাৎ আমি বলছি যে একটি ট্যাবলেটে যেই ওষুধ একজনকে খেতে হয় সেটি পাকস্থলিতে যাবে, সেটি রক্তে মিশবে, সেখান থেকে কিছু অংশ ফুসফুসে আসবে বা শ্বাসনালীতে আসবে এবং সেখানে কাজ করবে। আর আমি যদি সরাসরি এটা দেই তাহলে সে শ্বাসনালীতেই চলে গেল এবং শ্বাসনালীর ভিতরেই কাজ করলো, পরিমাণ এতই কম যে এটার দ্বারা কোনো শরীরের অন্যত্র কোনো সিস্টেমিক ইফেক্ট হওয়ার, সাইড ইফেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। একটি সালবুটামল ট্যাবলেট খাওয়ার পরে কিন্তু অনেক সময়ই মানুষের ট্রেমর হয়, বুক ধরফর করে, মুখ শুকিয়ে যায় ইত্যাদি উপসর্গ দেখা দেয়, কিন্তু একটি ইনহেলারে সেটি ঘটবে না। এবং এটি সম্পূর্ণ নিরাপদ ওষুধ, কারণ যেটি ট্যাবলেট আকারে ব্যবহার করা হতো সেই জিনিসটি এখানে দেয়া হয়েছে, পরিমাণ অত্যন্ত কম, কয়েকশো ভাগের 1 ভাগ দেয়া হয়েছে। অর্থাৎ মানুষকে এই তথ্যটি যদি আমরা জানাতে পারি যে না, ট্যাবলেট ক্যাপসুলের চেয়েও এটি আগে প্রয়োগ করাই উচিত, কারণ এটি নিরাপদ ওষুধ, এটি যেখানে রোগ সেখানে চলে যাচ্ছে, এটি যদি আমি ভালো হয়ে যায়, রোগী যদি ভালো হয়ে যায়, আপনি নিশ্চিন্তে এটি বন্ধ করতে পারেন। কোনো হ্যাবিট ফর্মিং নয়, অভ্যাস তৈরি হবে এমনও নয়। এটি একবার ব্যবহার করলে আপনাকে সারা জীবন ব্যবহার করতে হবে না, এ কথা মোটেও সত্য নয়। এটা কিন্তু একটা ভুল ধারণা, ভুল ধারণা মানুষের ভিতরে কাজ করে। আরেকটি কথা আমি বলে নিই এই সুবাদে, আমার মনে হয় যে ইনহেলার যেই পরিমাণ এখন বিক্রি হয় বা আমাদের ডাক্তার সাহেবরা প্রেসক্রাইব করেন, এর কতটুকু সঠিকভাবে ব্যবহৃত হয় সেটি কিন্তু আমার কাছেও একটা, এইটা বলতে চাচ্ছিলাম, আমরা কিন্তু অনেকে ইনহেলার ব্যবহার সম্পর্কে জানি না। রাইট, ইনহেলার নিচ্ছি কিন্তু আপনি বললেন 90% কিন্তু বের হয়ে যাচ্ছে শ্বাস ছাড়ার সাথে সাথে। রাইট স্যার যদি একটু দেখাতেন ইনহেলার ইউজ। আমি সেটাই বলেছি যে ইনহেলারটি সঠিকভাবে প্রয়োগ না করলে কিন্তু তার যে ফলাফল সেটা পাওয়া যাবে না। অতএব এটি বোধহয় আরও ভালোভাবে রোগীদেরকে বলাই হয় আমাদের দেশে যে 90% ইনহেলার প্রয়োগ সঠিকভাবে হয় না। তাহলে হয় না বলতে এখন এই কাজটি তো যিনি প্রেসক্রাইব করেন তাকেই করতে হবে, বুঝিয়ে দিতে হবে, অথবা তিনি কাউকে এনগেজ করবেন এই পারপাসে, নার্স হোক, ফার্মাসিস্ট হোক, কাউকে যে তুমি এটা ভালোভাবে শিখিয়ে দাও কীভাবে ইনহেলারটি ব্যবহার করতে হবে। তো প্রথমত আমি দেখিয়ে দেই, প্রথমত ইনহেলারটিকে এই মুখটি কিন্তু খুলে নিতে হবে। এমনও রোগী দেখেছি যে তিনি খুলেননি মুখটি, এটা একটা হতে পারে। অনেক ক্ষেত্রে রোগীরা এটাকে উল্টিয়ে এভাবে চাপ দেন, এইভাবে চাপ দিলে প্রথমবার ওষুধ বের হলো, দেখেন আর বের হবে না, আর বের হবে না। তাহলে বুঝতে হবে এটা সবসময় এভাবে ব্যবহার করতে হবে। এবং এখনো যেহেতু আমি উল্টো ধরেছিলাম, এখনো প্রথম চাপে বের হবে না, দেখেন দ্বিতীয় চাপে বের হবে, কারণ এর ভিতরে তরল এবং পাউডার থাকে পৃথক। রাইট, তাহলে প্রথমে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নেবার পরে এটাকে শিশুরা 2 হাত দিয়ে ধরে নেয়, আমরা বয়স্করা 1 হাতে ধরতে পারি, একটু এখানে ঠেস দিয়ে ধরলে ভালো হয়। ধরে চাপ দিলে যে গ্যাসটি, অ্যারোজলটি বের হলো, সেই অ্যারোজলটিকে টেনে নিতে হবে ভিতরে। নিবে এবং নিয়ে দমটি বন্ধ রাখবে। আমি এক্স্যাক্টলি এটা করে দেখাচ্ছি। তাহলে এটি হলো সঠিক পদ্ধতি। প্রশ্ন হচ্ছে কতক্ষণ এইভাবে দম বন্ধ করে থাকবেন। আমরা বলি মোর দ্যান 10 সেকেন্ড, 10 সেকেন্ডের বেশি হলেই যথেষ্ট। এমনও রোগী পাওয়া যায় যে সে 10 সেকেন্ড রাখতে পারছে না, কষ্ট হচ্ছে, কাশি চলে আসে বা তার শ্বাসকষ্ট এত বেশি সে পারছে না, সেক্ষেত্রে তো কম্প্রোমাইজ করতেই হবে। আবার আমরা এটাও বলি যে আপনার ঘড়ি ধরার প্রয়োজন নাই, আপনি এভাবে চাপ দিয়ে গ্যাসটাকে টেনে নিয়ে যতটুকু সম্ভব দম বন্ধ রাখেন, দম শেষ ছেড়ে দেন এবং দিয়ে আবার আরেকটা চাপ নেন। 2টি চাপ একবারে দিয়েন না, একটা একটা করে। রাইট, একটা নেন,
তারপরে 1 মিনিট পরে আরেকটি চাপ দেন। কিছু কিছু ইনহেলারে স্টেরয়েড থাকে, সেইগুলোর ক্ষেত্রে আমরা বলি ব্যবহারের পরে আপনি একটু পানি দিয়ে মুখটি কুলকুচা করে ধুয়ে ফেলেন। অতএব এই হলো মোটামুটি ইনহেলার নেবার পদ্ধতি। আমি আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, যারা এই অনুষ্ঠানটি দেখবেন, তারা যাদের ইনহেলার প্রয়োজন হয় তারা সঠিকভাবে এটি ব্যবহার করতে পারবেন, তাতে তাদের অনেক উপকার হবে। এবং ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে কি কোনো সতর্কতা রয়েছে? সতর্কতা বলতে এই ওষুধের সাইড ইফেক্ট হিসাবে বা ক্ষতির কারণ সম্বন্ধে তেমন কিছু নেই। তবে এটা তো ঠিক যে এটা তো একটা ওষুধ, এটি চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যখন তখন যে কেউ ব্যবহার করবে সেটা বোধহয় সমীচীন নয়। বিশেষ করে একটু বয়স্ক প্রবীণ রোগী যারা, তাদের যদি হার্ট ডিজিজ থাকে তাহলে এটাতেও তো হার্ট রেট একটু বাড়তে পারে, তাই না? সেটার একটা বিষয় হতে পারে। অর্থাৎ কতটুকু নিব, কি পরিমাণ নিব, সেইটার বিষয় থাকতে পারে। এবং স্টেরয়েড যেগুলো তো আছে সেগুলো ইনহেল করার পরে দীর্ঘদিন ব্যবহার করলে পরে বা ওরাল হাইজিন যেই পেশেন্ট মেনটেন করতে পারছে না সেই ধরনের মানুষের জিহ্বায় মুখে একটু ঘা হতে পারে। অর্থাৎ সেগুলো কমব্যাট করার মতো আমরা সাধারণত ওষুধ দিয়ে থাকি, যার প্রয়োজন মনে করি তাকে দিয়ে থাকি। এর বাইরে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন নেই। যেহেতু আমরা আজকে কথা বলছি শীতকালীন অসুখ বিসুখ নিয়ে এবং এর সতর্কতা নিয়ে, আজকে আমরা আমাদের স্বাস্থ্যজীবী দর্শকদেরকে জানাচ্ছি, সেক্ষেত্রে এই শীতকালে এই ধরনের রোগগুলো থেকে কিভাবে আসলে নিজেকে রক্ষা করা যায় বা সতর্কতা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, এটি আরেকটি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা দরকার যে আমরা কিভাবে শীতকালে ভালো থাকতে পারি। এখন শীতের সমস্যা তো বহুবিধ, তার ভিতরে একটি হচ্ছে তাপমাত্রা, আর কতগুলো হচ্ছে ধুলোবালি। তাপমাত্রার সাথে তো আমাদের যুদ্ধটা কীরকম হবে আপনি নিজেও বুঝতে পারেন, যে আমাদের পোশাক হবে সেখানে আমার প্রতিরক্ষার বিষয়। অতএব আমার পোশাকটি এমন পরিমাণ হতে হবে যে যতটুকু হলে পরে আমি কমফোর্ট ফিল করি। অর্থাৎ আমি হয়তো একটি পাতলা শার্ট গায়ে দিয়েও থাকতে পারতাম, কিন্তু তাতে দেখা যায় তো আমার একটু একটু শীত শীত লাগতেছে। এবং এই যে শীত শীত অনুভূত হওয়া, এর কারণেও কিন্তু একজন অ্যাজমা রোগীর অ্যাজমার অ্যাটাক তৈরি হয়ে যেতে পারে। একজন সিওপিডি রোগীর সিওপিডির অ্যাকিউট অ্যাটাক এক্সাসারবেশন হতে পারে। অতএব এটা হচ্ছে মূল বিষয়, যে মাথায় টুপি পরা, একটি মাফলার ব্যবহার করা, এই পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরিধান করা, গরম পানি দিয়ে গোসল করা, একটু হালকা গরম পানি খাওয়া। অন্তত শীতকালটায় শ্বাসকষ্টের রোগীরা যারা, তাদের উচিত হবে গরম পানি খাওয়া। আমাদের দেশে গরম পানি দিয়ে গোসল করাটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় না, আমরা অভ্যস্ত নই। কিন্তু এইটা তো সত্যি কথা যে এখন আমার এইখানের যে তাপমাত্রা এবং লন্ডনের যে তাপমাত্রা, আমি দেখলাম দুইটা প্রায় কাছাকাছি। এখন আমাদের দেশে এখন যে তাপমাত্রা আছে, তাহলে লন্ডনে কিন্তু কোনো ব্যক্তি গরম পানি ছাড়া গোসল করে এটা মনে হয় পাওয়াটা দুষ্কর হবে। অর্থাৎ মানুষের শরীরের তাপমাত্রা যতখানি, সেই তাপমাত্রার একটি পানি দিয়েই মানুষের গোসল করা উচিত। অতএব আমরা যদি সেইভাবে একটু গরম পানি দিয়ে গোসল করি, একটু কমফোর্টেবল টেম্পারেচার মেনটেন করার মতো পোশাক আশাক পরি পরিমিত, তাহলে পরে ভালো থাকবো। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি তো সারাদিন বদ্ধ ঘরে বা এসি রুমে বাস করতে পারবেন না। আপনাকে আউটডোর সার্ভিসে যেতে হবে, বাজারঘাটে যেতে হবে। তো সেখানে গেলে পরে আপনি এক্সপোজড হবেন ধুলাবালির সাথে। অর্থাৎ পার্সোনাল প্রোটেকশনটা হবে যে এই ধুলাবালি থেকে আপনি কিভাবে নিজেকে প্রতিরোধ করতে পারেন। সেখানে মুখে একটি মাস্ক ব্যবহার করা বোধহয় অনেক ধুলাবালি থেকে আপনাকে মুক্ত রাখবে। তবে এটাও সত্যি কথা যে রাস্তায় যে ধুলাবালি উঠছে, এর ভিতরে অনেক বিষয় আছে। কতগুলো আছে অর্গানিক পার্টিকেল, কতগুলো আছে ইনঅর্গানিক পার্টিকেল, আবার কতগুলো আছে মাইক্রো অর্গানিজম। অতএব এর সবটাই যে একটি মাস্ক দ্বারা আপনি প্রতিরোধ করতে পারবেন সেটাই হয়তো সম্ভব নয়। এ কারণেই দেখা যায় যে বেশি ভিড় যেখানে, সেখানে গেলে পরে মানুষের ইনফেকশনের হার বেড়ে যায়। কারণ ওইখানে একটি ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত রোগী সে যখন একটি হাসি দেয়, একটি হাসি দিয়ে দেখা যায় 10 থেকে 15 জন বা তার চেয়ে বেশি মানুষকে সে ইনফেক্ট করে ফেলতে পারে। সেই জন্য যেখানে মানুষের সমাগম বেশি, ভিড় বেশি, সেখানে যাওয়ার পরেও দেখা যায় কিছু মানুষ
ইনফেকশনে আক্রান্ত হয়, রোগাক্রান্ত হয়ে যায়, তখন তাদের শ্বাসকাশের বেড়ে যায়। শীতকালে আপনি দেখবেন যে গাছের পাতা আবৃত থাকে ধুলি দ্বারা, ফলে ফটোসিনথেসিস হয় না। যেই গাছগুলো কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করত এবং অক্সিজেন ছাড়তো, তার সেই প্রসেসটা কিন্তু প্রায় বন্ধ হয়ে যায়। আমরা যেই পরিবেশে থাকি, আমরা যদি আমার চারিপাশের যে বিশেষ করে উঁচু বিল্ডিং থেকে আপনি গাছে পানি দিতে পারেন, একটু পানির স্প্রে দিলে পরে কিন্তু গাছের পাতাগুলো কাভারটা চলে যায় এবং সে ফটোসিনথেসিস করতে পারে, বায়ুমণ্ডলে সে অক্সিজেন ছাড়তে পারে। রাস্তাঘাটে যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমাদের হচ্ছে, প্রচুর পরিমাণে ধুলি সৃষ্টি করছে, কিন্তু এটা তো সত্যি কথা যে উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজ হতেই হবে, কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবেই আপনি ওই ধুলোবালি মুক্ত রেখেই করতে পারেন। বিশেষ করে সকাল সন্ধ্যা বা দিনে 2-3 বার যদি সেখানে পানি স্প্রে করা হয় কাজের চারিপাশে যেখানে ধুলাবালি বেশি, তাহলে পরে কিন্তু এই পরিবেশ দূষণ, এই বায়ু দূষণ থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। আমাদের ঢাকা শহরের পাশে কিন্তু বিশাল ইটভাটার একটি সমাহার আছে, এর থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া, গ্যাস ইত্যাদি নির্গত হয়ে চলে আসতেছে। তাহলে সেটাকেও সায়েন্টিফিক্যালি হ্যান্ডেল করা দরকার, যাতে করে সেখান থেকে কোনো ধোঁয়া না আসে, ধুলি না আসে। আমাদের যে বর্জ্যগুলো আছে, দেখেন ঢাকা শহরে যানবাহনের ধোঁয়া এবং যে 16 কোটি মানুষ আছে তাদের যে বর্জ্য, এটি ব্যবস্থাপনা কিন্তু একটি বিশাল ব্যাপার। এই বর্জ্য, এর ভিতরে পচনশীল দ্রব্য আছে, রোগ জীবাণু এর ভিতরে আছে, অনেক যে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার আছে তাদেরও অনেক বর্জ্য অনেক সময় পাওয়া যায়, যদিও উচিত নয় যেখানে সেখানে সেটা ফেলা। তো এই যে পচনশীল দ্রব্য থেকে এইখানেই তো মাইক্রো অর্গানিজমের গ্রোথ বেশি হয়, এবং এই ঠান্ডা ওয়েদারে, আবার শুষ্ক ওয়েদারে, ফলে এইগুলো ড্রাইড আপ হয় এবং বাতাসে ধুলাবালির সাথে উঠতে থাকে। এটিকে আপনি মাস্ক দ্বারা প্রোটেক্ট করতে পারবেন না। মনে করে অনেকে যে আমি মাস্ক ব্যবহার করছি, হয়তো আমার এই ইনফেকশন হবে না, কিন্তু সেটি সঠিক নয়। এই অর্ডিনারি যে মাস্ক, এই মাস্ক দ্বারা রোগ জীবাণুকে প্রতিরোধ করা খুবই কঠিন ব্যাপার। তার জন্য স্পেশাল ধরনের মাস্ক দরকার হয়, যেটা সব মানুষকে আমরা ওইভাবে অ্যাডভাইস করতে পারি না, সবাই অ্যাফোর্ডও করতে পারবে না। আসলে খুবই শীতোপযোগী একটি টপিক নিয়ে আমরা কথা বলছিলাম, এবং যত সুন্দর করে আপনি এই বিষয়টা আমাদের মাঝে আজকে তুলে ধরেছেন, আমার মনে হয় আজকে আমাদের স্বাস্থ্য টিভির দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে, কিভাবে ইনহেলার ব্যবহার করবে এবং কিভাবে এই শীতে তাদের সতর্ক থাকতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হতে পেরেছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখতে হলে অবশ্যই ভিজিট করুন স্বাস্থ্য টিভি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।